আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা কেমিস্ট্রির নতুন একটা চ্যাপ্টার দেখব। সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন চ্যাপ্টার। তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং এটা আমরা খুবই সহজেই আনসার করতে পারবো এটা। আর এটা আসলে এখান থেকে ভার্সিটি বা মেডিকেলে খুব বেশি একটা ম্যাথ আসে না, বলতে গেলে এটা থিওরি বেসড চ্যাপ্টারই বেশি। আর থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে বেশি আসে, আর ম্যাথ রিলেটেড খুব একটা বেশি আসে না। তো তো আমরা শুরু করি চ্যাপ্টারটা। প্রথমে আমরা কিছু জিনিস মনে রাখব। কি মনে রাখবো? যে তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রাপ্ত শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। কি? তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার থেকে প্রাপ্ত শক্তি, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া থেকে যে শক্তিটা পাইতেছে সেটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এবং আমরা কিছু ব্যাটারির কথা মনে রাখবো, যেমন টর্চ লাইটে শুষ্ক ব্যাটারি ব্যবহার করা হয়, ক্যালকুলেটরে এই ক্যাডমিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়, এবং কৃত্রিম পেসমেকার ও ঘড়িতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়, এবং ল্যাপটপ, ফোন, ডিজিটাল ক্যামেরা ইত্যাদিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এবং এই উদাহরণগুলা, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ। এগুলো মেডিকেলে অনেক বেশি আসে এগুলো থেকে। তো এবার আমরা দেখব পরিবাহিতা। এখন আমরা দেখব যে পরিবাহী সম্পর্কে আমরা জানি যে পরিবাহী পদার্থ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অপরিবাহী, একটা তড়িৎ পরিবাহী, এবং একটা হচ্ছে কুপরিবাহী। আর তড়িৎ পরিবাহী হচ্ছে যেসব ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে সেগুলো হচ্ছে তড়িৎ পরিবাহী। অপরিবাহী কি? আর যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন চলাচল করতে পারে না সেগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ হচ্ছে রাবার, কাঠ, সালফার, অধাতু, পেট্রোল, চিনি ও গ্লুকোজ। এবং কুপরিবাহী হচ্ছে বিশুদ্ধ পানি ও হীরক। তো এইগুলোর উদাহরণগুলো অনেক মনে রাখবে, এগুলোর উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তড়িৎ পরিবাহী হচ্ছে দুই প্রকার, দুইভাবে বিভাজন করা হয়। একটা হচ্ছে তড়িৎ পরিবহন পদ্ধতি অনুসারে, এবং একটা হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে। প্রথমে আমরা দেখব তড়িৎ পরিবহন পদ্ধতি অনুসারে, অর্থাৎ সে কিভাবে পরিবাহিত হয়। সে ধাতব আয়ন রূপে পরিবাহিত হয়, অথবা নাকি সে তড়িৎ বিশ্লেষ্য রূপে পরিবাহিত হয়। তো দুইভাবে, একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহীর উদাহরণ কি? সমস্ত ধাতু, কপার, তারপরে গ্রাফাইট। আমরা জানি যে কার্বনের কিন্তু দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে গ্রাফাইট এবং একটা হচ্ছে হীরক। এবং তার মধ্যে হীরক কিন্তু তড়িৎ কুপরিবাহী, এবং এই গ্রাফাইট যেটা, এটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই গ্রাফাইটটা কিন্তু sp2 সংকরণ, এবং এই যে হীরক আছে এটা sp3 সংকরণ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তরল ধাতু হচ্ছে মার্কারি। তারপর যদি আমরা তড়িৎ বিশ্লেষ্যর দিকে যাই, তড়িৎ বিশ্লেষ্য আবার তিন প্রকার। একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যেগুলা খুব তাড়াতাড়ি অ্যাসিড যেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, অ্যাসিড বা ক্ষার যেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, সেগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি কি? অ্যাসিডের মধ্যে রয়েছে যে HCl, H2O, SO4, HNO3, HClO4, HBr, HI,
তারপরে যে তীব্র ক্ষার কি আছে, গ্রুপ একের যে সব ক্ষার রয়েছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবং এরপরে হচ্ছে যে লবণ, কিছু লবণ আছে যেগুলো তীব্র তড়িৎ বিশ্লেষণ, যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এরপর হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ এরা খুব দ্রুত তড়িৎ বিশ্লেষণ করতে পারে না। এই মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি কি আছে, যেমন দুর্বল বা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে যত পৃথিবীর যত জৈব অ্যাসিড আছে সবগুলোই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ। এরপর হচ্ছে অজৈব অ্যাসিড, যেমন H2CO3, H2SO3। এরপর হচ্ছে ক্ষার বা দুর্বল ক্ষার বা সমস্ত জৈব ক্ষার হচ্ছে তড়িৎ অবিশ্লেষণ। হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া হচ্ছে লবণ, যেমন HgCl2 এটা, তারপরে H3PO4SF, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ। এরপর হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, অর্থাৎ যেগুলো বিশ্লেষণ করা যায় না, যেমন পানি, ইথানল, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, এই সুগারের দ্রবণ বা চিনি, চিনি দ্রবণ, তারপর গলিত সালফার, কাঠ, রাবার, তরল হাইড্রোকার্বন সমূহ। আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ এগুলোর মনে রাখতেই হবে, রাখতে হবে, রাখতে হবে। এরপর আমরা দেখবো যে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুসারে, তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুসারে এটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুপার কন্ডাক্টর, একটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কি? সুপার কন্ডাক্টর হচ্ছে সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড। তো এই যে এটা এবং এটা, এগুলা আসলে মনে রাখা লাগবে না, কোনো পরীক্ষাতে এগুলো আসে না। জাহাঙ্গীরনগরে আসলেও আসতে পারে, সেটা হচ্ছে এই যে সন্ধি তাপমাত্রাটা, সন্ধি তাপমাত্রা আসতে পারে। তো এছাড়া আর কোনো ইম্পর্টেন্ট নাই, অন্য কোনো ভার্সিটিতেও আসবে না, মেডিকেলও আসবে না। এরপর হচ্ছে তড়িৎ সুপরিবাহী। তড়িৎ সুপরিবাহী কি? সকল ধাতুই হচ্ছে তড়িৎ সুপরিবাহী। এরপর হচ্ছে সেমিকন্ডাক্টর বা অপরিবাহী। অপরিবাহী কি? গ্রুপ 14, জার্মেনিয়াম, সিলিকন, এইসব আছে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। তো আমরা তো আসলে এখানে জানলাম অল্প অল্প কিছু তড়িৎ বিশ্লেষণ, মৃদু বিশ্লেষণ উদাহরণ। তো আমরা একটু দেখে আসি আরো কিছু তড়িৎ আরো কিছু উদাহরণ দেখে আসি এগুলা। যেমন এই সবল তড়িৎ বিশ্লেষণের আরো কিছু উদাহরণ, যেমন অ্যাসিডের মধ্যে আছে HCl, HBr, এগুলা বেসের মধ্যে আছে, এগুলা সল্টের মধ্যে আছে এগুলো। তো এইগুলা আসলে খুবই ইম্পর্টেন্ট। এগুলা কোথায় কোথায় কাজে লাগবে? এই গুণগত রসায়ন এগুলো কাজে লাগবে, রাসায়নিক পরিবর্তনে কাজে লাগবে, তারপরে এই চ্যাপ্টারে কাজে লাগবে। তো এটা তো তড়িৎ রসায়ন। এবং এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো দুর্বল তড়িৎ বিশ্লেষণ, দুর্বল তড়িৎ বিশ্লেষণের এই উদাহরণগুলা, এগুলো হচ্ছে অ্যাসিড, এগুলো হচ্ছে ক্ষার এবং এগুলো হচ্ছে লবণ। তো এই উদাহরণগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং এগুলা থেকে কোয়েশ্চেন অনেক বেশি আসে। তো এগুলার উদাহরণগুলা যেভাবেই হোক মুখস্থ রাখতে হবে। তো এর সাথে সাথে এরপর আমরা দেখব যে এই যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আমরা একটা পার্থক্য দেখে নেব, যে এর পার্থক্যটা আসলে খুবই চলে আসে। যেমন ধাতব পরিবাহী হচ্ছে ভৌত প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, ধাতব পরিবাহী হচ্ছে এই ইলেকট্রনের প্রবাহ ঘটে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য প্রবাহে এই আয়নের চলাচল ঘটে। এবং এই ধাতব পরিবাহীর উদাহরণ হচ্ছে সকল ধাতু, গ্রাফাইট। এবং তড়িৎ বিশ্লেষের উদাহরণ হচ্ছে এই পোলার সমযোজী যৌগ, এসব। তো এই পার্থক্যগুলো আমরা যদি একবার দেখে নিই তাহলে আরো ভালো হবে। এগুলা থেকে কোশ্চেন চলে আসে মেডিকেলে, এবং ঢাকা ইউনিভার্সিটি রিটেনও অনেক সময় চলে আসতে পারে। তো এগুলার মূলত পার্থক্য 2-3টা অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আমরা এই কিছু কোশ্চেন দেখে আসবো এতক্ষণ যা যা পড়লাম। নিচের কোনটি
তড়িৎ অবিশ্লেষ্য। নিজের কোণটি তড়িৎ অবিশ্লেষ্য। আনসার হবে এটা। বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, অ্যালকোহল এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য এবং বাকি সব বিশ্লেষ্য। এরপর হচ্ছে কোনটি সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর কোনটা? সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন অর্থাৎ গ্রুপ 14 যেগুলো আছে সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। এরপর হচ্ছে নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ? তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ হচ্ছে এটা, আমরা একটু আগে দেখে আসছি যে উদাহরণগুলোর মধ্যে। এরপর হচ্ছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? অর্থাৎ এই যে এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ, এই যে আমরা পর্যায়বৃত্ত ধর্মে পড়ে আসছিলাম যে CCl4 সমযোজী যৌগ এবং CCl4 এই সমযোজী বন্ধন দেখালেও কেন এরা আয়নিক বন্ধন দেখায় না, এটা আমরা পড়ে আসছিলাম। এরপর হচ্ছে যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোনটির বিদ্যুৎ পরিবাহী বাড়ে? তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোনটার বিদ্যুৎ পরিবাহী বাড়ে? সেটা হচ্ছে সিলিকন। এখন কথা হলো কেন সিলিকনে বিদ্যুৎ পরিবাহী বাড়ে? তো আমরা জানি যে অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে এর রোধ কমে যায়। যেহেতু রোধ কমে যায় তার মানে এর পরিবাহিতাও কমে যাবে এবং এই যেহেতু তাই এই জন্য এর তাপমাত্রা বাড়লেও এগুলার কমে যায়। এই জন্য এদের তাপমাত্রা বাড়লেও কিন্তু এই পরিবাহিতাও বাড়ে। অর্থাৎ অর্ধপরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কমে, অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলেও রোধ কমে কিন্তু পরিবাহিতা বাড়ে। এই অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন। সিলিকনের তাই এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর পরিবাহিতাও বৃদ্ধি পায়। এবার আমরা দেখব যে তড়িৎ বিশ্লেষের প্রকারভেদ। তড়িৎ বিশ্লেষের 3 প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, একটা হচ্ছে তুল্য পরিবাহিতা এবং একটা হচ্ছে মোলার পরিবাহিতা। এবং আপেক্ষিক পরিবাহিতাকে এটা দ্বারা প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে এটাকে বলা হয় কাপ্পা। কাপ্পা। এবং তুল্য পরিবাহিতাকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। ল্যামডা। এবং এই মোলার পরিবাহিতাকে প্রকাশ করা হয় নিউ দ্বারা, মিউ দ্বারা। এবং আমরা জানি যে পরিবাহিতা হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। তো রোধ যদি কমে পরিবাহিতা বাড়বে, রোধ যদি বাড়ে পরিবাহিতা কমবে, আর যদি রোধ কমে তাহলে পরিবাহিতা বাড়বে। এবং এই আমাদের এই আপেক্ষিক যে পরিবাহিতা আছে এই আপেক্ষিক পরিবাহিতার এককটা আমাদের মনে রাখতে হবে কি? সিজিএস এককে আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1। আর এসআই এককে কি? সিমেন মিটার ইনভার্স 1, সিমেন মিটার ইনভার্স 1। এরপরে আমরা কি জানবো যে তড়িৎ তুল্য পরিবাহিতার একক। তড়িৎ তুল্য পরিবাহিতার একক কি? সিজিএস এককে হচ্ছে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1 এবং এই এসআই এককে হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার ইন্টু গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। এরপর হচ্ছে মোলার পরিবাহিতার একক আমরা জানবো যে সিজিএস একক হচ্ছে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1 মোল ইনভার্স 1। তো এগুলা থেকে আসলে এগুলার এককটাই ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না এখানে। এরপর আমরা দেখবো যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ও আপেক্ষিক তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কিছু জিনিসের উপর নির্ভরশীল। কি কি জিনিসের উপর নির্ভরশীল? যেমন তড়িৎ বিশ্লেষের উপস্থিত আয়নের সংখ্যা, যেমন সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম
প্লাস এখানে এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস, অর্থাৎ এই আয়নের যে বৃদ্ধি পাইতেছে এটার উপর তাদের পরিবাহিতা নির্ভর করে। এরপর হচ্ছে যে আয়নগুলার চার্জ, অর্থাৎ এখানে আয়নগুলার চার্জ বা আধান কীরকম এটার উপর নির্ভর করে। তারপরে আয়নের আকার, অর্থাৎ এই সোডিয়াম প্লাসের শেষ কক্ষপথে কিন্তু একটি ইলেকট্রন আছে, অর্থাৎ একটা ইলেকট্রন খুব সহজেই কিন্তু সেখান থেকে চলে যাবে এবং তার আকার কিন্তু একটু ছোট। এবং এই ম্যাগনেসিয়াম 2+ এর আকার কিন্তু ম্যাগনেসিয়ামের আকার কিন্তু বড়, এই 2+ এর আকার কিন্তু বড়। তো এই আকারগুলোর উপরেও কিন্তু এই পরিবাহিতা নির্ভর করতেছে। এরপর হচ্ছে আয়নের গতিবেগ, অর্থাৎ একটি আয়ন কত দ্রুত চলে যেতে পারতেছে তার উপরেও এর পরিবাহিতা নির্ভর করে। এরপর হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার উপরেও পরিবাহিতা নির্ভর করে। এরপর হচ্ছে দ্রবণের ঘনত্ব বা ঘনমাত্রার উপরেও কিন্তু পরিবাহিতা নির্ভর করে। এরপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, অর্থাৎ আমি পানির মধ্যে এই আয়নগুলোকে ছেড়ে দিলাম নাকি অ্যালকোহলের মধ্যে ছেড়ে দিলাম, মদের মধ্যে ছেড়ে দিলাম, শরবতের মধ্যে ছেড়ে দিলাম, চিনির দ্রবণে ছেড়ে দিলাম। তো এক এক দ্রবণে কিন্তু এক এক রকম হবে, অর্থাৎ অর্থাৎ এক এক দ্রবণের ঘনমাত্রা এবং সেগুলার পরিবাহিতাও কিন্তু ভিন্ন রকম হবে। এবং দ্রাবক যদি আমরা বলি যে আমরা চিনি পানিতে ছাড়লাম নাকি অ্যালকোহলে ছাড়লাম, নাকি আমরা চিনিতে ছেড়ে দিলাম, অর্থাৎ দ্রাবকের উপরেও কিন্তু এটাও নির্ভরশীল থাকে। তো এই এগুলো আমরা অবশ্যই মুখস্থ রাখবো। তো কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটাতে আপেক্ষিক দ্রাব্যতা আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে না, এরকম কোয়েশ্চেন আসে। তো এইগুলা থেকে 3টা দিয়ে দিল, আরেকটা দিয়ে দিল যেটা আসলে আনসার হবে না, তো সেটাই হবে আনসার। তো আশা করি আমরা এই সবগুলাই মুখস্থ রাখবো। এখন হচ্ছে যে আরেকটা 2টা লাইন মনে রাখবো যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হ্রাস করলে আপেক্ষিক দ্রাব্যতা হ্রাস পায় এবং এইটা ঘনমাত্রা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। তো এইগুলা কিন্তু যা লিখে রাখছি খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আসলে ডিরেক্ট প্রশ্ন চলে আসে। তো আশা করি আমরা এই তড়িৎ বিশ্লেষণ প্রকারভেদের এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব যে ফ্যারাডের প্রথম সূত্র কি? আমরা জানি যে ক্যাথোডে জমাকৃত চার্জের পরিমাণ হচ্ছে, তো আমরা জানি যে W সমানুপাতিক Q। W হচ্ছে ভর এবং Q হচ্ছে চার্জ। তো আমরা যদি ধরি এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, তো এখানে এদিকে ইলেকট্রন ব্যবহার হইতেছে এবং তড়িৎ এদিকে প্রবাহিত হইতেছে। এবং এই যে এখানে যতক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হবে ততক্ষণ এই যে এখানে ভর জমা হইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হবে ততক্ষণ এইখানে ভর জমা হইতে থাকবে। এটাই মূলত হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, ভর এই চার্জের সমানুপাতিক। এরপর কি আমরা হচ্ছে W ইকুয়াল টু হচ্ছে সমানুপাতিক করতে একটা ধ্রুবক দিতে হবে, সমানুপাতিক ধ্রুবক হচ্ছে ZQ। এরপর W ইকুয়াল টু হচ্ছে Z। তো আমরা কি জানি যে I ইকুয়াল টু হচ্ছে একক সময়ে চার্জের পরিমাণ, অর্থাৎ Z ইকুয়াল টু Q/T। এবং এখানে এরপর যদি আমরা Q কে আলাদা করে দিই, Q ইকুয়াল টু হচ্ছে IT। তো এখানে আমরা Q এর পরিবর্তে এখানে IT আমরা লিখতে পারি। তো এখন যে কথা হলো এই Z কি, এই যে Z চলে আসলো, এই Z কি? এই Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক।
তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে মোলার ভর ডিভাইডেড বাই সক্রিয় যোজনী ইন্টু 96,500। 96,500 মানে কি? আমরা তো জানি যে 96,500 হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে অর্থ হচ্ছে 96,500 কুলম্ব, অর্থাৎ 96,500 কুলম্ব। এই সক্রিয় যোজনী মানে কি? সক্রিয় যোজনী হচ্ছে যে আদান প্রদান কৃত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন যতগুলো আদান প্রদান হয়েছে সেই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে এই সক্রিয় যোজনী। তো এরপর হচ্ছে যে এই ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে জমাকৃত ভর। ডাব্লিউ মানে হচ্ছে জমাকৃত ভর। কিউ মানে হচ্ছে চার্জ, এবং আই কি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এবং এই টি হচ্ছে সময়। টি হচ্ছে সময়, সময় একক হচ্ছে সেকেন্ড। তো এই ছিল মোটামুটি সবকিছুই। তো এখন আমাদের কিছু এই এই তড়িৎ রাসায়নিক অঙ্কের মান মুখস্থ রাখতে হবে, যেগুলো আসলে আমাদের বইয়ে দেওয়া আছে। আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলাই মুখস্থ রাখতে হবে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট, আসলে সব তো মুখস্থ রাখি না, কিছু কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো মুখস্থ রাখতে হবে। যেগুলো চলে আসে, যেমন এই তড়িৎ রাসায়নিক কার এই সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? 0.00118 গ্রাম কুলম্ব/1। হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কার? কপারের। কপারের হচ্ছে 0.0000329 গ্রাম কুলম্ব/1। এরপর হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে জিঙ্কেরটা হচ্ছে 3.39 into 10⁻⁴ গ্রাম কুলম্ব/। তো মোটামুটি অন্য কোনো কিছু মনে না রাখতে পারলেও আমাদের এই তিনটা আসলে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখন আমরা দেখবো যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি? ফ্যারাডের দ্বিতীয় সূত্র হচ্ছে যে সেম কারেন্ট অনেকগুলো জিনিসপত্র থাকবে। যেমন তো আমরা ধরি যে এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এবং এটা একটা পাত্র। এবং এই সবগুলোকে আমরা একটা ব্যাটারির মাধ্যমে যুক্ত করে দেব। এই ব্যাটারির মধ্যে আমরা যুক্ত করলাম। তো এখানে ধরি যে আমরা NaCl এর তড়িৎ বিশ্লেষ্য আছে, এখানে MgCl2 এর তড়িৎ বিশ্লেষ্য, এবং এখানে এই AlCl3 এর তড়িৎ বিশ্লেষ্য আছে। তো এখানে যেহেতু তড়িৎ বিশ্লেষ্য আছে, সো এখানে কিন্তু ভর জমবে সবগুলাতেই, অর্থাৎ এই যে এখানে ক্যাথোডে ভর জমবে, এবং এখানে ক্যাথোডে ভর জমবে, এবং এই যে এখানেও কিন্তু ক্যাথোডে ভর জমতে থাকবে। এবং এখানে কিন্তু কারেন্ট সেম, অর্থাৎ আই সেম, তড়িৎ প্রবাহ সেম, এবং এখানে তড়িৎ প্রবাহ সেম থাকবে সবগুলাতেই। তো এখানে NaCl তড়িৎ বিশ্লেষ্য কি করবে? Na+, অর্থাৎ এখানে যেহেতু দ্রবীভূত আছে, দ্রবীভূত অবস্থায় কিন্তু তারা সকলে আয়নিত অবস্থায় আছে। এরা সকলে কিন্তু আয়নিত অবস্থায় আছে। আয়নিত অবস্থায় মানে সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাস কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে সে
সোডিয়ামে পরিণত হবে। এবং আবার এই ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করে সে ম্যাগনেসিয়ামে পরিণত হবে। আবার এই যে এখানে এই অ্যালুমিনিয়াম কি করবে, অ্যালুমিনিয়াম 3+এ সে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। তো এর সাথে আমাদের আরেকটা জিনিসের সাথে পরিচয় থাকতে হবে, সেটা হচ্ছে যে যদি কখনো 1 ফ্যারাডের কথা উল্লেখ থাকে, অর্থাৎ 1 ফ্যারাড বিদ্যুৎ, যদি 1 ফ্যারাড বিদ্যুৎ উল্লেখ থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে সেখানে 1 মোল ইলেকট্রন আছে। যদি বলে 6 ফ্যারাডে তাহলে 6 মোল ইলেকট্রন। তো এখানে ধরি আমরা যে 6 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, তার মানে এখানে 6 মোল ইলেকট্রন আছে, 6 মোল ইলেকট্রন আছে, এখানে 6 মোল ইলেকট্রন আছে। তো আমরা এখানে কি লিখতে পারি যে একটা ইলেকট্রন কিন্তু এই একটা সোডিয়ামকে সে জমাইতেছে, তার মানে একটা ইলেকট্রন যখন গ্রহণ হইতেছে তখন সে সোডিয়ামে পরিণত হইতেছে এবং এখানে জমা হইতেছে। তো আমরা লিখতে পারি যে 1 মোল ইলেকট্রন জমায় 1 মোল ইলেকট্রন জমায় 1 মোল সোডিয়ামকে। তাহলে এখানে আমরা কত মোল দিছি যে 6 মোল ইলেকট্রন এখানে আছে, তার মানে 6 মোল ইলেকট্রন জমাবে 6 মোল সোডিয়ামকে, 1 মোল ইলেকট্রন জমাবে একটা সোডিয়ামকে এবং 6 মোল ইলেকট্রন জমাবে 6টা সোডিয়াম। এরপর যদি আমরা ম্যাগনেসিয়াম কি 2 মোল ইলেকট্রন, তো 2 মোল ইলেকট্রন একটা ম্যাগনেসিয়ামকে জমাইছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 2 মোল ইলেকট্রন কয়টা কি 1 মোল ম্যাগনেসিয়ামকে জমাইছে। আর তাহলে 6 মোল ইলেকট্রন, যদি 6 মোল ইলেকট্রন কয়টা ম্যাগনেসিয়ামকে জমায়, অর্থাৎ 2টা যদি একটাকে জমায় তাহলে 6টা নিশ্চয়ই তার অর্ধেকটা জমাইবে, অর্থাৎ 3 মোল ম্যাগনেসিয়ামকে জমাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। কারণ এটার অর্ধেক 2 মোল জমাইছে 1 মোলকে, তাহলে নিশ্চয়ই 6 মোল জমাবে 3 মোলকে। এবার এটার মধ্যে যদি আসে যে এখানে কি 3 মোল ইলেকট্রন জমাইছে 1 মোল অ্যালুমিনিয়ামকে, তো আমরা লিখে দিই 3 মোল ইলেকট্রন জমায় 1 মোল অ্যালুমিনিয়ামকে। তাহলে 6 মোল, এই যে আমরা এখানে 6 মোল এই 6 মোল ধরে আমরা কিন্তু করতেছি সবগুলো, আমি এই 6 মোল ইলেকট্রন জমাবে কতগুলা কি 6 মোল ইলেকট্রন জমাবে 2 মোল ইলেকট্রনকে। 3 মোল যদি জমায় একটাকে তাহলে 6 মোল নিশ্চয়ই 2টাকে জমাবে, 2 মোল ইলেকট্রন জমাবে। তো আমরা এখন আসলে দেখে আসবো যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বলতেছে। ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলতেছে যে মোলার ভরটা আছে, জমাকৃত ভর, সেই জমাকৃত ভরটা এই জমাকৃত ভরটা মোলার ভরের সমানুপাতিক। মোলার ভরের সমানুপাতিক এবং যে সক্রিয় যোজনীটা আছে সেই সক্রিয় যোজনীর ব্যস্তানুপাতিক। তো আমরা এবার একটা জিনিস দেখব, সেটা হচ্ছে তুল্যভর। তুল্যভর কি? তুল্যভর হচ্ছে মোলার ভর বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা হচ্ছে কি, এই যে সক্রিয় যে যোজনীটা থাকে একটা বিক্রিয়ার মধ্যে, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা।
মোলার ভর বাই যোজনী, তো সক্রিয় যে যোজনী। তো আমরা এখানে এটা থেকে আমরা কি লিখতে পারি, তো এটা থেকে আমরা লিখতে পারি যে এই ডাব্লিউ সমানুপাতিক তুল্য ভর। তো এখন আমরা যদি আগের পেজটা আবার ফিরে যাই, সেটা হচ্ছে যে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে এটা এই যে এখানে আছে যে 6 মোল সোডিয়াম, এখানে আছে কত 3 মোল ম্যাগনেসিয়াম, 3 মোল ম্যাগনেসিয়াম, এবং এখানে আছে 2 মোল এই অ্যালুমিনিয়াম। এবং এখানে কি, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব কি, এখানে কিন্তু এর যোজনী কত, এর যোজনী হচ্ছে 1, সোডিয়ামের যোজনী কত, সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের কত 2, অ্যালুমিনিয়ামের কত 3। অর্থাৎ আমরা কি দেখতেছি, যোজনী যত বাড়তেছে এই যে জমাকৃত যে ভরটা, অর্থাৎ এই যে এখানে যে জমা হবে এই ভরটা কিন্তু কমতেছে, যে এখানে 6 মোল জমা হয়েছে, এখানে 3 মোল, এখানে 2 মোল জমা হয়েছে। এটাই হচ্ছে ফ্যারাডের সূত্র। এই যে আমরা যেখানে দেখে আসলাম যে জমাকৃত ভর যোজনীর ব্যস্তানুপাতিক, এটা আসলে এটাই বোঝাইছে যে এই যে যোজনী যত বাড়বে জমাকৃত ভরের পরিমাণ তত কমবে, এবং যোজনী যত কমবে জমাকৃত ভর তত বাড়বে। এখন যদি আমরা ভরের কথা চিন্তা করি, যে এখানে 6 মোল সোডিয়াম জমা হয়েছে, 6 মোল সোডিয়াম, এখন যদি আমরা ভর চিন্তা করি তার মানে 6 × 23, আর এখানে যদি আমরা 3 মোল ম্যাগনেসিয়াম হয়েছে, এখানে যদি আমরা ভরের কথা চিন্তা করি যে 3 × 24, এবং এখানে কত 3, 2 × 27, এবং এখানে হচ্ছে 138 গ্রাম, অর্থাৎ, এবং এখানে হচ্ছে 72 গ্রাম, এখানে হচ্ছে 54 গ্রাম। অর্থাৎ আমরা দেখলাম যে যোজনী যত বাড়তেছে এখানে জমাকৃত ভরের পরিমাণ তত কমতেছে। অর্থাৎ এখানে কত 138 গ্রাম জমা হয়েছে, এখানে এখানে 72 গ্রাম জমা হয়েছে, এবং এখানে 54 গ্রাম জমা হয়েছে। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে W1/যোজনী, অর্থাৎ যোজনী যত বাড়বে এর জমাকৃত ভরের পরিমাণ তত কমবে। এখন আমরা এই আরেকটা উদাহরণ যদি দেখি, দুইটা পাত্র নিলাম, এই দুইটাকে সংযুক্ত করে দিলাম, এবং এখানেও 6 মোল ইলেকট্রন প্রবাহিত হইতেছে, এবং এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রব। তো এখানে কি হইতেছে, পটাশিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে সে পটাশিয়াম হইতেছে, এবং এখানে সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়াম হইতেছে। তো এটার ক্ষেত্রেও কি আমরা কিন্তু সেম লিখতে পারবি যে 1 মোল ইলেকট্রন 1 মোল কপারকে জমায়, 1 মোল ইলেকট্রন 1 মোল কপারকে জমায়, তাহলে এই যে আবার এখানেও লিখতে পারি যে আবার একে 6 মোল, তার মানে 6 মোল ইলেকট্রন 6 মোল কপারকে জমাবে, এবং লিখতে পারি যে 1 মোল ইলেকট্রন
1 মোল সোডিয়ামকে জমায় এবং 6 মোল ইলেকট্রন 6 মোল সোডিয়ামকে জমায়। তো এখন যদি আমরা ভরের কথা চিন্তা করি, তো ভরের কথা যদি চিন্তা করি যে এই পটাশিয়ামের ভর হচ্ছে 39, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু কত 6, তো 6 মোল ইন্টু ভর কত ভর কত হচ্ছে 39, তার মানে 6 ইন্টু 39, তার মানে 234 গ্রাম, 234 গ্রাম। এবং এখানে সোডিয়াম কত, সোডিয়ামের ভর হচ্ছে, এখানে সোডিয়ামের যদি ভর নির্ণয় করি তাহলে 6 মোলের জন্য 6, আর 1 মোলে থাকে হচ্ছে 23.23 গ্রাম সোডিয়াম, এবং তাহলে 6 মোলে থাকে 23 ইন্টু 6 হচ্ছে 138 গ্রাম, তো 138 গ্রাম। তো এখান থেকে আমরা কি জানতে পারি, যখন যোজনী সেম তখন মোলার ভর এই জমাকৃত ভরের সমানুপাতিক। যদি মোলার ভর বাড়ে তাহলে জমাকৃত ভরের পরিমাণ বাড়বে, যদি মোলার ভর কমে তাহলে জমাকৃত ভর কমবে, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক মোলার। এখানে আমরা কি দেখলাম যে এই দুইটার যোজনী কিন্তু সেম, কিন্তু এর ভর কিন্তু বেশি। ভর কত, এর ভর হচ্ছে 39, তাই এর জমা হচ্ছে বেশি, জমাকৃত ভরের পরিমাণও কিন্তু বেশি। আবার এখানেও কিন্তু সেম পরিমাণে জমা হয়েছে, কিন্তু যেহেতু এর ভর কম মানে মোলার ভর কম, তাই এখানে জমাকৃত ভরের পরিমাণও এখানে কমে গেছে। তো আশা করছি যে এই ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা আমরা বুঝতে পারছি, যে আসলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র আসলে কি বোঝানোর চেষ্টা করছে। তো আমরা এখানে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আমরা দেখে আসছিলাম যে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, কিন্তু যদি কখনো এমসিকিউ দেওয়া থাকে যে 96,473 কুলম্ব, তাহলে এটা হবে বেশি কারেক্ট। তো এটা আসলে আমরা একটু খেয়াল রাখবো। তো আমরা আমাদের আরেকটা ক্যালকুলেশন খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এবং আমরা কি জানি যে 1 ফ্যারাডে ইকুয়াল টু হচ্ছে 1 মোল ইলেকট্রন। তো এখন যদি কোশ্চেনে দেওয়া থাকে, অর্থাৎ এটা দেওয়া থাকলো এজি প্লাস একটা ইলেকট্রন দিতে হয়েছে, তো এখানে বললো যে এখানে আমরা কি জানবো যে 1 মোল ইলেকট্রন 1 মোল সিলভারকে জমায়। এবং যদি কখনো কোশ্চেনে দেওয়া থাকে যে Cu2 প্লাস 2 ইলেকট্রন, এটা এই বিক্রিয়াটা দিয়ে বললো যে 1 মোল ইলেকট্রন জমাইতে 1 মোল ইলেকট্রন কতটুকু এই কপার জমাইতে পারে, 1 মোল ইলেকট্রন কতটুকু কপার জমাইতে পারে। তো আমরা এখানে বিক্রিয়াতে দেখতে পাচ্ছি যে 2 মোল ইলেকট্রন 1 মোল কপারকে জমাইছে, 2 মোল ইলেকট্রন 1 মোল কপারকে জমাইছে। তাহলে 1 মোল ইলেকট্রন মানে কি, 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, অর্থাৎ এই কোশ্চেনে এটাও আসতে পারে যে 1 ফ্যারাডে কতটুকু কপার জমা থাকে। 1 ফ্যারাডে কোশ্চেন আসতে পারে, যে ডিরেক্ট এরপরে কোশ্চেন আসবে যে 1 ফ্যারাডে কতটুকু কপার জমা থাকে, কতটুকু বা 1 ফ্যারাড, অর্থাৎ 2 মোলে যদি 1 মোল কপার জমা থাকে তাহলে 1 মোলে জমা থাকে 1/2 মোল কপার, অর্থাৎ 0.5 মোল কপার, 0.5 মোল
কপার জমা থাকে 1 ফ্যারাডে, অর্থাৎ 1 মোল 1 ফ্যারাড, 2 মোল হচ্ছে 2 ফ্যারাড। এটা আসলে এই ক্যালকুলেশনগুলো আসলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ক্যালকুলেশনগুলো মাথায় রাখতে হবে। এরপর যদি বলে যায় 1 ফ্যারাড ক্রোমিয়ামে 1 ফ্যারাডে কতটুকু ক্রোমিয়াম জমা থাকে, অর্থাৎ আমরা যদি ক্রোমিয়াম দেখি যে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+ কী করে 3টা ইলেকট্রন গ্রহণ করে সে ক্রোমিয়ামে, এই 3টা ইলেকট্রন গ্রহণ করে সে ক্রোমিয়ামে পরিণত হয়। তো অর্থাৎ আমরা লিখতে পারি কি যে 3 মোল ইলেকট্রন বা 3 ফ্যারাডে ইলেকট্রন জমায় 1 মোল ক্রোমিয়ামকে, 3 ফ্যারাডে জমায় 1 মোল ক্রোমিয়ামকে, এবং তাহলে 1 মোল ইলেকট্রন বা 1 ফ্যারাডে জমায় কত মোল ক্রোমিয়ামকে? 1/3 মোল ক্রোমিয়ামকে। এরপর আর কি উদাহরণ হতে পারে? এরপর ধরি আমরা ক্যালসিয়াম দিয়ে কোশ্চেনে বললো যে 4 ফ্যারাডে কতটুকু ক্যালসিয়াম জমাকৃত থাকে? 4 ফ্যারাডে কতটুকু? দুইটা কোশ্চেন। কোশ্চেনটা যে কি? প্রথম কোশ্চেন 1 ফ্যারাডে কতটুকু কপার ক্যালসিয়াম জমা থাকে, এবং 4 ফ্যারাডে এই কতটুকু ক্যালসিয়াম জমা থাকে। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ক্যালসিয়ামের এই অ্যানোডে বিক্রিয়াটা লিখবো যে ক্যালসিয়াম কি আমরা জানি 2+, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করে এই ক্যালসিয়ামে পরিণত হবে। 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 2 মোল ইলেকট্রন বা 2 ফ্যারাডে 1 মোল কপারকে সে জমা করছে। তাহলে কোশ্চেনটা কি আসলে যে 1 ফ্যারাডে কতটুকু কপার জমা করে? তাহলে 1 মোল ইলেকট্রন বা 1 ফ্যারাডে 1/2 মোল ক্যালসিয়াম জমা করে। এবং আরেকটা কোশ্চেন আসলে তাহলে 4 ফ্যারাডে কতটুকু ক্যালসিয়াম জমা করে? তো যদি 4 মোল ইলেকট্রন বা 4 ফ্যারাডে কথা বলে, তাহলে কি হবে? 4 × 1/2 মোল ক্যালসিয়াম বা 2 মোল ক্যালসিয়ামকে সে জমা করে। তো এই ক্যালকুলেশনগুলো আসলে বুঝতে হবে যে কোশ্চেন কিন্তু এরকমভাবে আসবে। এই ক্যালকুলেশনগুলো আসলে নিজে থেকেই করতে হবে। আসলে এগুলাতে যখন যদি টাইম ওয়েস্ট হয়, তাহলে অন্য এমসিকিউগুলো দাগানো যাবে না। তো এইগুলো আসলে খুবই ফাস্ট করতে হবে ক্যালকুলেশনগুলো। তো এগুলো যত বেশি প্র্যাকটিস করবো আমরা, তত বেশি মনে রাখতে পারবো। এখন আমরা দেখবো যে পানির তড়িৎ বিশ্লেষণ। তো একটা পানির কিভাবে তৈরি হতে পারে? যদি পানি তৈরি হতে কি লাগে? ওএস। যদি ওই 2টা ওএস থাকে, অর্থাৎ ওএস। তো এই ওএস যদি এতে এইটুকু দিয়ে যদি একটা H2O বানাই, তাহলে আর এক্সট্রা কি থাকে? এক্সট্রা কিন্তু একটা ও থাকে, অর্থাৎ এই যে 2টা H আর একটা ও দিয়ে সে একটা পানি অণু বানাইলো, কিন্তু আরেকটা অক্সিজেন থাকে, বেঁচে থাকে। তো আসলে এরকম কোনো বিক্রিয়া হয় না যেগুলোতে মাত্র এরকমভাবে থাকবে। তো এরপর যদি আরেকটা অক্সিজেন দিই, আরেকটা ওএস দিই, তাহলেও এইটা দ্বারা একটা বানাইলো, কিন্তু আবার এখানে দেখা যাইতেছে এখানে কোনো মিল নাই আসলে। তো এটা দ্বারা আসলে কোনো যৌগ হয় না। এরপর 4টা ওয়েজ যদি নেই, তাহলে এখানে এইটুকু দিয়ে একটা পানির অণু, আবার এইটুকু দিয়েও কিন্তু একটা পানির অণু থাকে, বাকি থাকে 2টা অক্সিজেন। তো আসলে পানির অণু যখন গঠিত হয়, তখন 4টা ওয়েজ অণু দ্বারা গঠিত হয়।
অর্থাৎ এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে একটা পানি যখন গঠিত হয় তখন 4টা OH অণু প্রয়োজন হয়, অর্থাৎ 4টা OH অণু প্রয়োজন হয়। এই 4টা OH অণু কি করে, 4টা ইলেকট্রন গ্রহণ করে সে H2O প্লাস O2, এই যে 4টা OH অণু, 4টা OH অণু 4টা ইলেকট্রন ছেড়ে দিবি। 4টা ইলেকট্রন ছেড়ে দিলে কি কি তৈরি হবে, এই যে তৈরি হবে কি, এই যে একটা পানি, এই যে একটা পানি এবং এই যে একটা পানি, অর্থাৎ এই যে H2O H2 এবং কি থাকে, একটা অক্সিজেন। এই যে এটাই বোঝাইছে যে 4টা OH অণু 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে 2টা পানির অণু তৈরি করে এবং একটা অক্সিজেন তৈরি করে এবং 4টা H প্লাস 4টা পানির অণু গ্রহণ করবে, 4টা ইলেকট্রন গ্রহণ করবে, 4টা ইলেকট্রন গ্রহণ করে 2H2 এটা তৈরি করবে। এরপর যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে এখানে H প্লাস, আর এখানে কিন্তু 4টা OH অণু আছে, 4টা H প্লাস আছে। তো 4টা OH অণুর সাথে যদি 4টা H প্লাস যুক্ত হয় তাহলে কিন্তু আমরা যে 4টা পানির অণু পাইতেছি। অর্থাৎ যদি আমরা যে এই যে 4টা, এটা হচ্ছে 4টা হাইড্রোজেন H প্লাস এবং এই 4টা হচ্ছে এই পানি OH অণু। তো এটা যদি যখন একসাথে যুক্ত হয় তখন এরকম 8টা তৈরি হয় না, অর্থাৎ 8টা OH অণু 8টা H প্লাস তৈরি হয় না, অর্থাৎ 2টা মিলে এক হয়ে যায়, 2টা মিলে একটা পানির অণু তৈরি করে। তাই 4টা মিলা 4টা পানির অণু তৈরি করে, 4টা পানির অণু তৈরি করবে এবং এখানে প্লাস মাইনাস কাটাকাটি গেল এবং এখানে কি, এখানে হচ্ছে এখানে কি তৈরি করবে যে 2টা পানির অণু প্লাস একটা অক্সিজেন প্লাস 2টা হাইড্রোজেন এবং এরপর যদি এই 2টা পানির অণু এদিকে নিয়ে আসে, তার মানে এটা বিয়োগ হয়ে যায়, তাহলে তাকে হচ্ছে 2H2 প্লাস অক্সিজেন। তো এটাই হচ্ছে মূলত পানির তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ইম্পর্টেন্ট, এগুলা খুব মনে রাখতেই হবে। এবং এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া এবং এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। তো আসলে এখান থেকে কোয়েশ্চেনটা কেমন আছে, কোয়েশ্চেন দিবে যে পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস হয়। কোয়েশ্চেন আসবে যে পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের কোন গ্যাস লুপ্ত হয় এবং ক্যাথোডে কোন গ্যাস মুক্ত হয়। তো অ্যানোডে কোন গ্যাস হয়, অ্যানোডে হয় এই যে অক্সিজেন, ক্যাথোডে কোনটা হয়, ক্যাথোডে হয় যে হাইড্রোজেন। তো আমরা যদি এখানে লিখে দিই যে পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে মুক্ত হয় হচ্ছে অক্সিজেন এবং ক্যাথোডে মুক্ত হয় হাইড্রোজেন। তো এই বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখতেই হবে। তো এইগুলো খুবই ট্রিকি কিছু কোয়েশ্চেন চলে আসে এখান থেকে। তো আশা করছি আমরা এই এতক্ষণ যা বললাম সব কিছু বুঝতে পারছি। যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।